नमस्कार, न्यूज टुडे इंडिया में आप लोगों का स्वागत है। आपको बताने की कोशिश करेंगे इस्लामपुर डीसीआरसी एंड काउंटिंग सेंटर में कुछ क्षण पहले ही जो है माइकिंग के माध्यम से घोषणा की गई कि 8 बजे जो है काउंटिंग स्टार्ट होगी तथा इस वक्त देख रहे हैं कि 8 बज चुकी है और इस वक्त जो जानकारी आ रही है अंदर के सूत्रों के अनुसार से कि इस वक्त इस्लामपुर डीसीआरसी एंड काउंटिंग सेंटर में काउंटिंग प्रारंभ हो चुकी है। प्रथम राउंड की काउंटिंग प्रारंभ हो चुकी है। साथ ही साथ रायगंज लोकसभा केंद्र के दूसरे काउंटिंग सेंटर यानी कि रायगंज पॉलिटेक्निक कॉलेज में से जानकारी आ रही है कि वहां पे भी जो है प्रथम राउंड की काउंटिंग प्रारंभ हो चुकी है। आप सभी को बताने की कोशिश करेंगे सुबह 6 बजे के बाद से ही जो है विभिन्न राजनीतिक दल के जो काउंटिंग एजेंट हैं वह एक एक करके प्रवेश किए हैं। साथ ही साथ पोलिंग पर्सन जो है वह अंदर प्रवेश कर चुके हैं तथा आपको बताने की कोशिश करेंगे रायगंज लोकसभा केंद्र के भारतीय जनता पार्टी के जो प्रत्याशी हैं कार्तिक चंद्रपाल वह जो है इस वक्त इस्लामपुर डीसीआरसी सेंटर के अंदर मौजूद हैं। कुछ देर पहले ही हम लोगों ने देखा था कि उत्तर दिनाजपुर जिला तृणमूल कांग्रेस के सभापति यहाँ पर विभिन्न जो राजनीतिक दल है उनके लिए जो टेंट तैयार की गई है वो भी इस मैदान में उपस्थित थे। साथ ही साथ आपको बताने की कोशिश करेंगे सुरक्षा के जो है यहाँ पर कड़े इंतजाम है, जबरदस्त देख पा रहे हैं और विभिन्न जो राजनीतिक दल है उनके लिए जो है टेंट जो है दूर में 200 मीटर दूर में बनाया गया है तथा पूरे इलाके को डीसीआरसी सेंटर तथा काउंटिंग सेंटर को छावनी में तब्दील की गई है। एकाधिक जो है घेरा तैयार किया गया है सुरक्षा का और इस वक्त हम लोग दूसरा जो घेरा है उसके बाहर मौजूद है। इसके ठीक सामने जो है चारों ओर बांस से बैरिकेड की गई हुई है तथा अंदर से जो जानकारी आ रही है जबरदस्त प्रथम राउंड की काउंटिंग प्रारंभ हो चुकी है। কি মনে হচ্ছে প্রথমে কি পোস্টাল ব্যালট গুলো কাউন্টিং হবে না ইভিএম দিয়ে শুরু হবে? তোমার কাছে কি তথ্য রয়েছে জব্বারদা? রাজ, সব থেকে বড় কথা হচ্ছে নিয়ম যেটাই করুক না কেন সেটা পোস্টাল ব্যালট কাউন্ট হতে পারে অথবা ইভিএম কাউন্ট হতে পারে। সচরাচর দেখা যায় যে স্ট্রং রুম খোলার একটা প্রক্রিয়া যেহেতু থাকে এটা একদম নিশ্চিত বিষয় একটা যে স্ট্রং রুম খোলার বিষয় থাকে এবং সমস্ত কাউন্টিং এজেন্ট থেকে শুরু করে ইলেকশন এজেন্ট এবং ক্যান্ডিডেট তাদের সামনেই হচ্ছে বা তাদের যারা রিপ্রেজেন্টেটিভ থাকবে অথরাইজড পারসন তাদের সামনে কিন্তু খুলতে হবে। স্বাভাবিকভাবে ইভিএম দিয়ে গণনাটা শুরু হবে এবং অবশ্যই ইসলামপুর বিধানসভার ক্ষেত্রে হচ্ছে তুমি জানো যে সেক্ষেত্রে সিসিটিভি ক্যামেরা এখানে রয়েছে। অবশ্যই আমরা সেটা দেখানোর চেষ্টা করব। ক্যামেরা দেখানোর চেষ্টা করব যে কাউন্টিং আরম্ভ হয়েছে কিনা, স্ট্রং রুম খোলা হয়েছে কিনা, স্ট্রং রুম থেকে ইভিএম মেশিন গুলোকে বাইরে আনা হচ্ছে কিনা। আমি আমাদের যে ক্যামেরা পার্সন রয়েছে তাকে অনুরোধ করবো আমাদের সহপ্রতিনিধিকে যে স্ট্রং রুম দেখানোর জন্য সিসিটিভি ফুটেজে কি দৃশ্য রয়েছে। অবশ্যই আমরা কিন্তু অবশ্যই বাইরে থেকেও কিন্তু যে অবজারভেশনটা রয়েছে সেটা দেখানোর চেষ্টা করব পুরো প্রক্রিয়াটা যাতে অন্ততপক্ষে এখানকার আধিকারিক থেকে শুরু করে প্রত্যেকেই বুঝতে পারে। তার জন্য কিন্তু সিসিটিভি সার্ভিলেন্সের মাধ্যমে পুরো জায়গাটাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে অবশ্যই সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রত্যেকেই যেটা নজর রাখবেন বা নজর দেখবেন সেটা হচ্ছে যে গতকাল আমরা যেটা দেখিয়েছিলাম যে প্রত্যেকটি স্ট্রং রুম সেখানে কিন্তু অতিরিক্তভাবে হচ্ছে যে মূল দরজা তার উপরে কিন্তু একদম বাটাম লাগিয়ে দিয়ে সেগুলো কিন্তু বন্ধ করা ছিল এবং এই মুহূর্তে যে চিত্র আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব সেই অতিরিক্ত যে নিরাপত্তা বেষ্টনীর জন্য যে হচ্ছে ইয়েগুলো ছিল অর্থাৎ অতিরিক্ত যে দরজা ছিল সেগুলো খুলে ফেলা হয়েছে এবং সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন। অবশ্যই যেটা দেখানোর চেষ্টা করব যে সংশ্লিষ্ট নির্বাচনী যে কাউন্টিং এজেন্ট তাদের যে হচ্ছে কাউন্টিং এজেন্ট থেকে শুরু করে অন্যান্যরা যারা নির্দিষ্ট জায়গায় বসার পর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 1টি 2টি 3টি এবং 4টি সেই 4টি রুমের কিন্তু খুলে দেওয়া হয়েছে। সেখান থেকে ইভিএমগুলোকে আনার প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা তারা কিন্তু ইভিএমগুলোকে নিয়ে যাচ্ছে এবং পুরো জায়গাটাকে পুরো বিষয়টাই কিন্তু আপনাদের জানিয়ে দিই যে সেক্ষেত্রে ওয়েবকাস্টিংয়ের পাশাপাশি অবশ্যই সিসিটিভি সার্ভিলেন্স সেক্ষেত্রে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব যারা একদম দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি রয়েছেন এই সার্ভিলেন্সের জন্য অবশ্যই পুলিশের শীর্ষ আধিকারিকরা তারা কিন্তু এটার উপরে যেমন অবজারভেশন রাখছেন পুরো বিষয়টাকে কিন্তু একদম ক্যামেরা বন্দি করা হচ্ছে, রীতিমতো রেকর্ডেড হচ্ছে চলছে এবং আপনাদের জানিয়ে দিই সেই রেকর্ডেড বিষয়টাকে কিন্তু ইসিআই এর যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু ওয়েবকাস্টিং এর মাধ্যমে সেই দপ্তরে কিন্তু পাঠানো হচ্ছে। এই মুহূর্তে আমি আমার সহপ্রতিনিধি দীপ্ত এবং গৌরবকে বলবো সেই চিত্রটা দেখানোর জন্য। প্রত্যেকটা জায়গাতেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন রয়েছে, সেই জায়গা থেকে কিন্তু একে একে ইভিএমগুলো কিন্তু বের করে আনা হচ্ছে। সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই আমরা যেমনটা দেখলাম 1টি 2টি এবং 3টি রুম এবং তার পাশাপাশি আরেকটি রুম 4টি রুম সেখান থেকে কিন্তু সেই ইভিএমগুলোকে বের করে আনা হচ্ছে। বিশেষ করে যেটা আপনাদের জানানোর চেষ্টা করব যে গোটা নিরাপত্তা ব্যবস্থা যে আটোসাটো বেষ্টনী সেই আটোসাটো বেষ্টনীর মধ্যে ফার্স্ট
কর্ডন, সেকেন্ড কর্ডন এবং থার্ড কর্ডন, সেই থার্ড কর্ডনের পরে কিন্তু কোনো ব্যক্তির কিন্তু হচ্ছে মুভ করে দাও সিগন্যাল হয়েছে কাছে কিন্তু মোবাইল সার্ভিলেন্সের কোনো ব্যবস্থা থাকবে না। আপনাদের দেখানোর চেষ্টা করব যে বিষয়টা, যে মেডিকেল টিম রয়েছে, যাতে কোনো ভোটকর্মী যারা আছে একদম কন্টিনিউয়াস এবং কম্প্রিহেন্সিভলি একদম গণনার পর্যন্ত শেষ পর্যন্ত কিন্তু তাদেরকে হচ্ছে থাকতে হবে। তাদের কাছে পানীয় জল বা অন্যান্য বিষয় যেগুলো নিয়ে তারা প্রবেশ করতে পারেননি, তার ব্যবস্থাপনা কিন্তু ইসিআইয়ের পক্ষ থেকে বা অবশ্যই ইসিআই দায়িত্বপ্রাপ্ত যারা আধিকারিক আছেন তাদের মাধ্যমে করা হবে। সেই জন্য মেডিকেল টিম থেকে শুরু করে সেখানে কাউন্টিং এজেন্টদের যাদের হচ্ছে যে অ্যাটেন্ডেন্স সেটা, এবং যে বিষয়টা আপনাদের দেখানোর চেষ্টা করব, প্রত্যেকটি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির ক্ষেত্রে আলাদা করে কিন্তু মাইক্রো অবজারভার যারা রয়েছেন তাদের তালিকা এখানে টাঙিয়ে দেওয়া হয়েছে, যারা সুপারভাইজার রয়েছেন তাদের তালিকা পূর্ণাঙ্গভাবে হচ্ছে, এবং যারা অ্যাসিস্ট্যান্ট রয়েছেন তাদের তালিকা রয়েছে। ঠিক একই রকমভাবে 30 গোয়ালপুকুরের ক্ষেত্রেও কিন্তু মাইক্রো অবজারভার, সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট রয়েছেন, এবং 31 চাকুলিয়ার ক্ষেত্রেও কিন্তু মাইক্রো অবজারভার, সুপারভাইজার এবং অ্যাসিস্ট্যান্ট যারা রয়েছেন তাদের নাম, মোবাইল নম্বর থেকে শুরু করে কোন জায়গাটায় কত নম্বর পার্টি তারা এবং কোথায় তারা হচ্ছে ডেপুটেড আছেন, সমস্ত কিছু কিন্তু এই জায়গাটাতে দেওয়া রয়েছে। এবং যে বিষয়টা বলবো, কিছুক্ষণ আগেই কিন্তু অন্ততপক্ষে নিরাপত্তা ব্যবস্থায় সামান্য যাতে ত্রুটি খামতি না থাকে তার জন্য কিন্তু অবশ্যই আইজি নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার তিনি কিন্তু একদম যিনি হচ্ছেন এসপি রয়েছেন এই পুলিশ জেলার জবি থমাস, তার সঙ্গে কিন্তু একদম ভেতরে গিয়ে কিন্তু সব তদারকি করে এসছেন। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে একদম সেকেন্ড কর্ডন যেটা আছে, সেই সেকেন্ড কর্ডনে অবশ্যই সিকিউরিটি চেক করার জন্য যারা দায়িত্ব রয়েছেন তারা যেমন সেখানে চেক করছেন, তারপর থেকে কিন্তু কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ থার্ড কর্ডনে যাওয়ার আগেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান আছেন তারা কিন্তু সেখানে সার্ভিলেন্স বা সিকিউরিটি চেকের জন্য রয়েছেন। আমার সভাপতি রাজের কাছে কি তথ্য রয়েছে? প্রায় 500-550 জন লাইভ আমাদের সঙ্গে দেখছেন। আমরা অবশ্যই প্রত্যেকটি মুহূর্তের আপডেট আপনাদের কাছে ঠিক বিগত লোকসভা এবং তার পাশাপাশি গ্রাম পঞ্চায়েত এবং বিধানসভাতে দেওয়ার চেষ্টা করেছি, সেটা কিন্তু দেওয়ার চেষ্টা করব। রাজ, এই মুহূর্তে কিন্তু যে বিষয়টা তুমি দেখতে পাচ্ছ, 5টা রুম কিন্তু খুলে দেওয়া হয়েছে, ইভিএমগুলোকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং কাউন্টিং এজেন্ট তারা কিন্তু হলে বসে গেছে। এই চিত্র কিন্তু আমরা একদম সিসিটিভি সার্ভিলেন্সের মাধ্যমে দেখে যেতে পারছি, কারণ থার্ড কর্ডনে সেখানে গিয়ে কিন্তু ক্যামেরা বা কোনো প্রকারের ইলেকট্রনিক গেজেট সেগুলো নিয়ে কিন্তু যাওয়ার কোনো ব্যাপার নেই। সেকেন্ড কর্ডনে কিন্তু একাধিক আধিকারিক রয়েছেন, তারা কিন্তু সিকিউরিটি চেক করছেন। এমনকি একদম স্পেসিফিক বা একদম স্পেসিফাইড কিছু পার্সন ছাড়া কিন্তু, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার ছাড়া অন্য কেউ কিন্তু মোবাইল নিয়ে সেখানে প্রবেশ করতে পারবে না। কি বলবে? हाँ बिल्कुल सही जब्बारदार। जो दर्शक जुड़े हैं अभी आप लोगों को बता दें कि इस्लामपुर काउंटिंग सेंटर से इस वक्त हम लोग मौजूद हैं और पूरे भारतवर्ष की कुल 543 सीटों पर आपको बताने की कोशिश करेंगे। कुछ ही मिनटों में जो है रुझान आना प्रारंभ हो जाएगा। आपको बताने की कोशिश करेंगे जो लगभग 1 से 1.5 घंटे के रुझान के बाद ही जो है एक तरह से विभिन्न जो आपको बताने की कोशिश करेंगे। सीट है पश्चिम बंगाल के 42 सीट तथा पूरे भारतवर्ष की 543 सीट, उन सब सीटों से रुझान आना प्रारंभ हो जाएगा। प्रथम राउंड की काउंटिंग लगभग 543 सीटों पर प्रारंभ हो चुकी है। साथ ही साथ पश्चिम बंगाल के जो 42 सीट हैं वहां पर भी जो है प्रथम राउंड की काउंटिंग प्रारंभ हो चुकी है तथा कुछ ही देर बाद विभिन्न काउंटिंग सेंटर से रुझान आना प्रारंभ हो जाएगा। इस वक्त सुरक्षा की कड़ी इंतजाम आप लोगों को दिखाने की कोशिश कर रहे हैं। इस्लामपुर डीसीआरसी एंड काउंटिंग जो वेन्यू तैयार की गई है, उस वेन्यू के अंदर की तस्वीरें हमारे जो सहप्रतिनिधि हैं जूम के करके जो है आप लोगों को अंदर की तस्वीरें दिखाने की कोशिश कर रहे हैं। साथ ही साथ बताने की कोशिश करेंगे प्रत्याशी विभिन्न राजनीतिक दल के जो हैं उनमें से जो देखा जा रहा है कि कार्तिक चंद्रपाल जो कि 5 नंबर रायगंज लोकसभा सीट से भारतीय जनता पार्टी के प्रत्याशी हैं, वह जो है इस्लामपुर डीसीआरसी एंड काउंटिंग वेन्यू में मौजूद हैं तथा बाकी রয়েছে সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী আছেন কৃষ্ণ কল্যাণী, তার কিন্তু ইলেকশন এজেন্ট একদম প্রথম পর্বেই তিনি কিন্তু ভেতরে প্রবেশ করেছেন, এবং বাম কংগ্রেস জোটের প্রার্থী যিনি হয়েছেন আলী ইমরান রমজ ভিক্টর, তার কিন্তু যারা হচ্ছে ইলেকশন এজেন্ট রয়েছেন তার প্রতিনিধি হিসাবে তারাও কিন্তু ফার্স্ট একদম প্রথমে কিন্তু সেই হচ্ছে কাউন্টিং এর হল রয়েছে সেখানে কিন্তু প্রবেশ করেছেন। জবরদস্ত, তোমার কাছে কি আপডেট রয়েছে? কৃষ্ণ কল্যাণী তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী রয়েছেন, তার পাশাপাশি বাম কংগ্রেস জোটের যিনি প্রার্থী রয়েছেন আলী ইমরান জান, তারা কোথায় থাকছে? ইসলামপুর ডিসিআরসি কাউন্টিং ভেন্যুতে নাকি রায়গঞ্জ লোকসভা যে ডিসিআরসি সেন্টার রয়েছে সেখানে থাকছেন? তোমার কাছে কি তথ্য রয়েছে? দেখো, ব্যাপার হচ্ছে ঠিক এখনো পর্যন্ত যা তথ্য রয়েছে, কৃষ্ণ কল্যাণী যিনি 5 নম্বর লোকসভা কেন্দ্রের প্রার্থী
তিনি কিন্তু ইতিমধ্যে তিনি হচ্ছেন যে রায়গঞ্জ পলিটেকনিকে যেখানে ডিসিআরসি সেখানে রয়েছেন, তার অথরাইজ যিনি ইলেকশন এজেন্ট রয়েছেন তিনি কিন্তু ইতিমধ্যে এখানে এসে গেছেন। পাশাপাশি যেহেতু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে, শাসক দল, স্বাভাবিকভাবেই তাদের যে সাংগঠনিক শক্তি সেটা নিঃসন্দেহে এখানে অনেকটা বেশি, এবং সেই হিসাবে সাংগঠনিকভাবে তারা কিন্তু কাউন্টিং এজেন্ট এখানে দিয়েছেন। কিন্তু যে বিষয়টা তোমাকে বলবো, সেখানে বিজেপি প্রার্থী যারা যিনি আছেন কার্তিক চন্দ্র পাল, তিনি স্বয়ং কিন্তু ইসলামপুর ডিসিআরসিতে এসে প্রেজেন্ট রয়েছেন, এবং তার যে ইলেকশন এজেন্ট রয়েছেন বা যারা অথরাইজ পার্সন রয়েছেন তারা কিন্তু রায়গঞ্জ ডিসিআরসিতে রয়েছে, এমনটাই। আর তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় কিন্তু হচ্ছে ইভিএম খুলে নিয়ে সেগুলো কিন্তু কাউন্টিংয়ের প্রসেস শুরু হয়ে গেছে। এখানে ইসলামপুরে কিছুটা সামান্য হলেও 10 মিনিট 15 মিনিট বা 20 মিনিটের একটা হচ্ছে হতে পারে। তার কারণ হচ্ছে যে সেক্ষেত্রে যেই বিষয়টা আমি বলবো যে সকালে কিন্তু 4টা 4:30 নাগাদ হঠাৎ করে কিন্তু মানে একদম তীব্র ঝোড়ো হয় এবং বৃষ্টি শুরু হয়, অর্থাৎ বৃষ্টি বিধৌত হয়। স্বাভাবিকভাবে কাউন্টিং এজেন্টগুলো তারা পৌঁছাতে কিছুটা কিন্তু দেরি করে। কিন্তু ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ যে কাউন্টিং এন্ট্রি পয়েন্টটা ছিল, আমি আমার সভাপতি হচ্ছে দীপ্তকে বলবো কাউন্টিং এন্ট্রি পয়েন্টটা যেখানে কাউন্টিং এজেন্টের এন্ট্রি পয়েন্ট সেখানে কিন্তু একদম ফাঁকা। এখন কিন্তু এই মুহূর্তে আর কেউ প্রবেশ করছে না, শুধুমাত্র সংশ্লিষ্ট আধিকারিক থেকে শুরু করে যে হচ্ছে সংবাদ মাধ্যমের কর্মী তারা কিন্তু প্রবেশ করছে। কিন্তু তোমাকে যেটা বলে দেওয়ার চেষ্টা করব, একদম প্রথম রাউন্ডের কাউন্টিং শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই তুমি যেটা বলতে চাইছিলে যে কিছুক্ষণ পর থেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে অবশ্যই আপডেটগুলো আসতে শুরু করবে যে কোথায় কি পরিস্থিতি রয়েছে। পশ্চিমবাংলার 42টি সিট তো বটেই, গোটা দেশের মধ্যে 543টি সিটে 101 যোগে হচ্ছে কাউন্টিং হচ্ছে। এই মুহূর্তে যে চিত্রটা তুমি দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা রাজনৈতিক শিবির যেখানে কিন্তু বিভিন্ন হচ্ছে রাজনৈতিক কর্মীদের বসার যে জায়গা, সেই শিবিরগুলো 3টে জায়গায় তৈরি করলো, আপাতত সেগুলো কিন্তু ফাঁকা। অর্থাৎ সেই জায়গায় কিন্তু এখনও সেই উচ্ছ্বাস, সেই বছর যে জোয়ার, যে লোকের অন্ততপক্ষে রেজাল্ট শুনবেন তারা বসে এখানে অ্যানাউন্সমেন্টটা একদম লাইভ শুনবেন, সে বিষয়ে কিন্তু সেই ভিড়টা কিন্তু আমরা এখনও লক্ষ্য করতে পারছি না। ইতিমধ্যেই এখানে অ্যাটেন্ডেন্সের এখানে যারা হচ্ছে তোমার পার্সনগুলো রিজার্ভ ছিলেন সেই রিজার্ভের কিন্তু কোনো জায়গা নেই। পরবর্তীতে হয়তো দেখা গেল যে তোমার হচ্ছে ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ড, যেহেতু 12টা রাউন্ড গণনা হবে, সেই 12 রাউন্ড গণনার মাঝখানে সময়কালে হয়তো দেখা গেল তারা হচ্ছে যারা রিজার্ভ পোলিং পার্সোনাল থাকবে, পরে কাউন্টিং এজেন্ট থাকবে, তাদেরকে হয়তো সেখানে হয়তো তাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে বা সেরকম ব্যাপারটা কিন্তু তাদের নির্দিষ্ট কোনো একটা সময় দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সিসিটিভি সার্ভিলেন্সের মাধ্যমে ইতিমধ্যে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে এই 4টি রুম, তার মধ্যে হচ্ছে পঞ্চম রুম, সেই পঞ্চম রুমটা কিন্তু ইতিমধ্যেই খুলে দিয়েছে। আমি সভাপতি দীপ্তকে বলবো যে একদম সার্বিক যে চিত্র তুমি দেখতে পাচ্ছ দীপ্ত, এই মুহূর্তে কাউন্টিং যে কর্ডনগুলো রয়েছে, ফার্স্ট কর্ডন, সেকেন্ড কর্ডন এবং থার্ড কর্ডনে কেউ কিন্তু মোবাইল নিয়ে যেতে পারছে না, এবং সেই সঙ্গে তাদের সঙ্গে কোনো প্রকারের সামগ্রী, সেই সামগ্রী কিন্তু সেখানে নিয়ে যেতে যাচ্ছেন, জল হোক বা মনে করো মানি পার্স পর্যন্ত, সেটা কিন্তু নিয়ে দেওয়া হচ্ছে না। কি দেখে এলে এতক্ষণ ভেতরে এবং কি তথ্য রয়েছে তোমার কাছে? দেখো জব্বারদা, সকাল থেকেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রতিনিধিরা রয়েছে তারা কিন্তু যেমনটা দেখা যাচ্ছে তাদের যে ঠিক কাউন্টিং ভেন্যুর পাশেই 200 মিটার দূরেই কিন্তু যে সকল রাজনৈতিক দল, বিজেপি থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে আর অন্যান্য যে সকল রাজনৈতিক দল রয়েছে তাদের কিন্তু যে ট্রেন্ড রয়েছে সেটি কিন্তু দেখা যাচ্ছে। এবং সকাল থেকেই স্বয়ং উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা আসনের যিনি বিজেপি মনোনীত প্রার্থী রয়েছে কার্তিক চন্দ্র পাল, তিনি কিন্তু এই যে কাউন্টিং ভেন্যু রয়েছে সেখানে কাউন্টিং ভেন্যুতে এসে যায়, এবং আমরা তার কাছ থেকে কিন্তু তার যে মূল্যবান বক্তব্য রয়েছে সেটি কিন্তু নেওয়ার চেষ্টা করেছিলাম। তিনি যেমনটা জানিয়েছেন সকাল থেকে কিন্তু সুস্থভাবে একদম কড়া নিরাপত্তার মধ্য দিয়ে যে কাউন্টিং ভেন্যু রয়েছে সেই ভেন্যুতে যারা কাউন্টিং এজেন্ট থেকে শুরু করে অন্যান্য যারা আধিকারিক রয়েছে কড়া নিরাপত্তা এবং কড়া চেকিংয়ের মধ্যে দিয়ে তাদেরকে কিন্তু সেই কাউন্টিং ভেন্যুর ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে যে সকল মানুষই কাউন্টিং ভেন্যুর ভেতরে প্রবেশ করছে তাদের কিন্তু সকলেরই মোবাইল থেকে শুরু করে অন্যান্য জিনিস সেগুলো কিন্তু সবভাবেই চেক করার পরেই তাদেরকে কিন্তু কাউন্টিং ভেন্যুর ভেতরে প্রবেশ করতে দেওয়া যাচ্ছে। এবং সকাল 8টা থেকে, এবং ইসলামপুর যে কাউন্টিং ভেন্যু রয়েছে, ইসলামপুরে যে 3টি ব্লকের যে ভেন্যু রয়েছে, ইসলামপুর যে কাউন্টিং সেন্টার, ইসলামপুর কলেজ, সেখানে কিন্তু বলে দেওয়া হয়েছে একদম ঠিক সকাল 8টা নাগাদ থেকে, ঠিক 8টা থেকেই কিন্তু যে কাউন্টিং রয়েছে সেটি কিন্তু শুরু হয়ে যাবে। এবং সেটি কিন্তু বারবার মাইক যে রয়েছে সেই মাইকের মধ্য দিয়ে তাদের যে বিভিন্ন রকম জিনিস রয়েছে, যে সকল দিয়ে বার্তা তারা পৌঁছায়, তারা কিন্তু বারবার জানিয়েছেন যে সকাল 8টা থেকেই তাদের যে কাউন্টিং রয়েছে সেটি কিন্তু ঠিক সকাল 8টা নাগাদ শুরু হয়ে যাবে। এবং তার আগে কিন্তু বলা যাচ্ছে যে এই যে কাউন্টিং ভেন্যু রয়েছে সেই ভেন্যুকে কেন্দ্র করে যেমন কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা রয়েছে, পাশাপাশি রাজ্য পুলিশেরও কিন্তু কড়া নিরাপত্তা রয়েছে। পাশাপাশি ইসলামপুর পুলিশ জেলার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ যিনি রয়েছেন জোসেফ থমাস কে যিনি রয়েছেন, তিনি কিন্তু এখানে উপস্থিত রয়েছে। পাশাপাশি বেশ কিছুক্ষণ আগেই এই যে রেঞ্জ উত্তরবঙ্গ রেঞ্জের যে আইজি রয়েছেন তিনিই কিন্তু এখানে এসেছিলেন এবং তিনি নিজে
গোটা এলাকা কিন্তু তদন্ত করেছেন। আইজি থেকে শুরু করে ডিআইজি সকলেই উচ্চ আধিকারিক যারা রয়েছে পুলিশের তারা কিন্তু সকলেই এখানে আসছেন এবং নিরাপত্তার বিষয় যাতে কোনো রকম ত্রুটি না থাকে সেদিকে কিন্তু মাথায় রাখছেন। জব্বারদার কাছে কি তথ্য রয়েছে, কি রয়েছে? কাউন্টিং সকাল 8টা থেকে শুরু হওয়ার কথা ছিল, কতটা কি হয়েছে তার কাছে কি তথ্য রয়েছে আমি জানার চেষ্টা করব। জব্বারদা। ধন্যবাদ দীপ্ত। যে চিত্র তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু নিরাপত্তা ব্যবস্থার যে 28 বেষ্টনী, সেই বেষ্টনীর পর অন্ততপক্ষে ইভিএম বা স্ট্রং রুম যেখানে হচ্ছে অবশ্যই 5 নম্বর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের যারাই প্রার্থী রয়েছেন, যে দলেরই প্রার্থী রয়েছেন, তাদের ভাগ্য কিন্তু বন্দী রয়েছে। সকলকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব, ত্রিমুখী লড়াই হলেও এখানে কিন্তু ক্যান্ডিডেট বা প্রার্থীর সংখ্যা 20 ছিল, এমনটাই কিন্তু ইলেকশন কমিশনের ওয়েবসাইট সূত্রে আমরা জানতে পেরেছি। এবং এখানে মহিলা প্রার্থীর সংখ্যা 1 ছিল, কিন্তু সেই প্রার্থীরা এখনও পর্যন্ত কিন্তু রায়গঞ্জ ডিসিআরসিতে পৌঁছেছে কিনা সে বিষয়ে নিশ্চিত করে বলা না গেলেও 2-1 জন যারা এখানে নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন, তারা কিন্তু বা বিভিন্ন আঞ্চলিক রাজনৈতিক দলের পক্ষ থেকে দাঁড়িয়েছিলেন, তারা কিন্তু 2-1 জন প্রবেশ করেছেন এবং বেশ কয়েকদিন অন দ্য ওয়ে আছেন, তারা প্রবেশ করবেন, এমনটাই কিন্তু আমাদের কাছে তথ্য রয়েছে। পাশাপাশি যে বিষয়টা আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব, যে অবশ্যই যে বিষয়টা নিয়ে সকলে উদ্বিগ্ন থাকেন, যে রেজাল্ট ঘোষণার পরেই কিন্তু অবশ্যই বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে অন্ততপক্ষে টানাপোড়েন এবং তার সঙ্গে হিংসামূলক বিষয় বা অস্বস্তিকর পরিস্থিতি সেগুলো তৈরি হয়। সেই জন্য কিন্তু একদম জানানোর চেষ্টা করব যে ইতিমধ্যেই যেমনটা আমাদের কাছে তথ্য রয়েছে যে টোটাল 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিন্তু একদম 19শে জুন, বলা চলে 20 জুন পর্যন্ত কিন্তু গোটা রাজ্যে মোতায়েন থাকবে, যাতে গোটা রাজ্যে অন্ততপক্ষে কোনো লোকসভা কনস্টিটিউয়েন্সিতে কোনো প্রকারের অপ্রীতিকর ঘটনা বা পোস্টপোল ভায়োলেন্স না হয়। তার জন্য কিন্তু লিয়াজও রাখা হচ্ছে রাজ্য সরকারের পুলিশ এবং সেই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর মধ্যে। ইতিমধ্যেই যেমনটা তথ্য আমাদের কাছে এসছে যে জলপাইগুড়ি সেখানে কাউন্টিং ভেন্যু একটি হয়েছে, আলিপুরদুয়ারে একটি কাউন্টিং ভেন্যু রয়েছে, কোচবিহারে একটি কাউন্টিং ভেন্যু রয়েছে, দক্ষিণ দিনাজপুরে সেক্ষেত্রে একটি কাউন্টিং ভেন্যু রয়েছে, রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্টে একটি কাউন্টিং ভেন্যু, ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টে একটি কাউন্টিং ভেন্যু, দার্জিলিং পুলিশ ডিস্ট্রিক্টে একটি কাউন্টিং ভেন্যু রয়েছে, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে একটি কাউন্টিং ভেন্যু রয়েছে, কালিম্পংয়ে একটি কাউন্টিং ভেন্যু রয়েছে, জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টে একটি কাউন্টিং ভেন্যু রয়েছে, মালদাতে 2টি কাউন্টিং ভেন্যু রয়েছে, আলিপুরদুয়ার সেখানে একটি কাউন্টিং ভেন্যু রয়েছে, বীরভূমে তোমার 2টি কাউন্টিং ভেন্যু রয়েছে, কৃষ্ণনগরে একটি কাউন্টিং ভেন্যু রয়েছে, মুর্শিদাবাদে 3টি কাউন্টিং ভেন্যু রয়েছে, পূর্ব বর্ধমানে 2টি কাউন্টিং ভেন্যু রয়েছে, রানাঘাটে একটি কাউন্টিং ভেন্যু রয়েছে, বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের ক্ষেত্রে 2টি কাউন্টিং ভেন্যু রয়েছে, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে 2টি কাউন্টিং ভেন্যু রয়েছে, বসিরহাট সেক্ষেত্রে পুলিশ ডিস্ট্রিক্টে একটি কাউন্টিং ভেন্যু রয়েছে, বনগাঁও পুলিশ ডিস্ট্রিক্টে একটি কাউন্টিং ভেন্যু রয়েছে, চন্দননগর পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি সেক্ষেত্রে 2টি রয়েছে কাউন্টিং ভেন্যু, হুগলি রুরাল সেক্ষেত্রে যেখানে 5th ফেজে ভোট হয়েছিল সেক্ষেত্রে একটি কাউন্টিং ভেন্যু রয়েছে, হুগলি রুরাল সেক্ষেত্রে একটি কাউন্টিং ভেন্যু রয়েছে, হাওড়া পুলিশ কমিশনারেটে একটি কাউন্টিং ভেন্যু রয়েছে, হাওড়া রুরালের ক্ষেত্রে একটি কাউন্টিং ভেন্যু রয়েছে, পশ্চিম মেদিনীপুর সেক্ষেত্রে 5th এবং 6th পেজে ভোট হয়, সেখানে 2টি কাউন্টিং ভেন্যু রয়েছে, বাঁকুড়া সেক্ষেত্রে 5th এবং 6th পেজে ভোট হয়েছিল, সেক্ষেত্রে 2টি কাউন্টিং ভেন্যু রয়েছে, ঝাড়গ্রামের ক্ষেত্রে একটি কাউন্টিং ভেন্যু রয়েছে, পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে 2টি কাউন্টিং ভেন্যু রয়েছে, পুরুলিয়ার ক্ষেত্রে একটি কাউন্টিং ভেন্যু রয়েছে, বারুইপুরের পুলিশ ডিস্ট্রিক্টের ক্ষেত্রে একটি কাউন্টিং ভেন্যু রয়েছে, বিধাননগর পুলিশ কমিশনারেটের ক্ষেত্রে কাউন্টিং ভেন্যু নেই, ডায়মন্ড হারবারের ক্ষেত্রে কাউন্টিং ভেন্যু নেই, সেগুলো অন্যত্র হচ্ছে, এবং সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্ট যেটা 7th ফেজে ভোট হয়েছিল, এবং কলকাতা পুলিশ সেক্ষেত্রে একটি কলকাতা পুলিশের অধীনে কিন্তু 14টি কাউন্টিং ভেন্যু রয়েছে। এই মোট 97টি কাউন্টিং ভেন্যুতে কিন্তু যেমনটা জানা যাচ্ছে ইতিমধ্যেই যে সেক্ষেত্রে 92 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বা আধা সামরিক বাহিনীকে ব্যবহার করা হয়েছে, এবং সেক্ষেত্রে পোস্ট পোলের ক্ষেত্রে আরও 308 অতিরিক্ত কোম্পানি, অর্থাৎ 92 প্লাস 308 মিলিয়ে 400 কোম্পানি কিন্তু কেন্দ্রীয় বাহিনী গোটা রাজ্যের বিভিন্ন জায়গাতে মোতায়েন থাকবে, যাতে কোনো প্রকারের অপ্রীতিকর ঘটনা বা পোস্ট পোল ভায়োলেন্স বা পোস্ট পাবলিকেশন অফ রেজাল্ট ভায়োলেন্স না হয়। ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপডেটগুলো আসতে শুরু করেছে, আমাদের ব্যুরো থেকে আমরা সেই আপডেটগুলো ধীরে ধীরে যে পাবো সে বিষয়ে আপনাদের কাছে অবশ্যই তথ্য তুলে ধরার চেষ্টা করব। কিন্তু সবথেকে বড় কথা এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে সেটা অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব।
এবং সেই আপডেটগুলো আসার পরেই কিন্তু আমরা লাইভে সেই আপডেটগুলো নিয়ে আপনাদের সঙ্গে জুড়ে থাকবো। আপনাদের জানিয়ে দিই, আমাদের প্রতিনিধিরা প্রত্যেকটি জেলাতে অন্ততপক্ষে রয়েছে, সেখান থেকে সেই আপডেটগুলো আমাদের দেওয়ার পরেই সেগুলোকে অবশ্যই কম্পাইলেশন করে আমরা আপনাদের সামনে পূর্ণাঙ্গ রূপে তুলে ধরার চেষ্টা করব। পাশাপাশি একদম গোটা দেশের বিভিন্ন যে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিগুলো আছে সেখানে বিভিন্ন প্রাইম চ্যানেলের উপরে আমরা নজর রাখছি, তাই সেখানে কারা কোথায় এগিয়ে থাকছে, কোথায় হচ্ছে পিছিয়ে থাকছে, বা হেভিওয়েট নেতা বা বলা চলে যারা হচ্ছে স্টার ক্যান্ডিডেট বলা চলে, বা যারা হচ্ছে অন্ততপক্ষে খুব পরিচিত মুখ, সেই সমস্তগুলো বা অল ইন্ডিয়া ফিগার হিসাবে যারা হচ্ছে এই পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি ইলেকশনে হচ্ছে অংশগ্রহণ করেছেন, তাদের ক্ষেত্রে ভোটের রেজাল্ট কি সে বিষয়ে কিন্তু আমরা অবশ্যই ধীরে ধীরে হচ্ছে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব। আমরা কন্টিনিউয়াস এবং কম্প্রিহেন্সিভলি সেই আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব। আমরা জানি 550 লাইভ ভিউয়ার এই মুহূর্তে অধীর আগ্রহে অপেক্ষা করে আমাদের সঙ্গে জুড়েছেন এবং তারা জানছেন যে ফার্স্ট রাউন্ডের শেষে ফলাফল কী হলো। কিন্তু আপনাদের জানিয়ে দিই, সেই খবরগুলো পাওয়ার মাত্র আমরা বিন্দু মাত্র দেরি করব না, আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। কিন্তু আপনাদের জানিয়ে দিই, দীর্ঘক্ষণ আপনারা লাইভে জুড়ে থাকার ফলে আপনাদের বাড়তি নেট খরচের পাশাপাশি আমাদের ক্ষেত্রেও কিছু প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। তাই আমরা বাধ্য হচ্ছি যে আপনাদের কাছ থেকে এত লাইভ ভিউয়ার্স আমাদের সঙ্গে জুড়ে থাকা সত্ত্বেও আপনাদের সঙ্গে সাময়িকভাবে হলেও ডিসকানেক্টেড আমাদের থাকতে হবে। কিন্তু আমরা দেন অ্যান্ড দেয়ার যখনই কোনো তথ্য পাবো সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রত্যেকটি খবর সবার আগে ফার্স্ট পেতে হলে জুড়ে থাকতে হবে। ইতিমধ্যে যেটা আমাদের কাছে রুঝান আসছে পশ্চিমবঙ্গ থেকে, যে আপডেট আসছে, ইতিমধ্যে 3টি কেন্দ্রে কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব যে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে, তার পাশাপাশি একটি কেন্দ্রে কিন্তু কংগ্রেস এগিয়ে রয়েছে। ইতিমধ্যে আমাদের কাছে 4टी अपडेट এসেছে। मोट जो 42टी केंद्र रहे, कुल 42 सीटों में से 4 केंद्र से जो है इस वक्त रुझान आ रहे हैं, जिनमें से 3 सीट पर जो है तृणमूल कांग्रेस आगे चल रही है, तथा आपको बताने की कोशिश करेंगे 1 सीट पर जो है कांग्रेस आगे चल रही है। जबरदस्त बड़ी खबर। অবশ্যই দুটো জায়গা আমি একটু বলে দিই যে সেক্ষেত্রে হচ্ছে বারাণসী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি প্রার্থী হয়েছিলেন, এবং সেই সঙ্গে তোমার হচ্ছে আচ্ছা, আর সেই সঙ্গে নীতিন গডকরি, এই দুজন কিন্তু এগিয়ে রয়েছেন। এটা কিন্তু প্রাইম সূত্র থেকে আমরা একটু খবর জানতে পারছি। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কোন কোন জায়গায় এগিয়ে রয়েছে রাজ যদি একটু বলো। ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে জবরদস্ত, তোমাকে জানানোর চেষ্টা করব, 3টি কেন্দ্রে এখন অবধি মোট 42টা কেন্দ্রের মধ্যে 4টি কেন্দ্রে থেকে রুঝান আসছে যে 4 জন এগিয়ে রয়েছে। তার মধ্যে দেখা যাচ্ছে 3 জন তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী রয়েছেন তারা এগিয়ে রয়েছেন, এবং একটি কেন্দ্রে কংগ্রেসের যিনি প্রার্থী রয়েছেন তারা এগিয়ে রয়েছেন। বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে আপডেট আসছে, ইতিমধ্যে বিভিন্ন স্টেট থেকে আপডেট আসছে। জবরদস্ত তোমাকে জানানোর চেষ্টা করব যে এনডিএ ইতিমধ্যে 115টা সিটে এগিয়ে গেছে, এবং ইন্ডিয়া জোট যে রয়েছে সে এই মুহূর্তে 61টা সিটে এগিয়ে রয়েছে। এবং বিভিন্ন যে জেলা ভিত্তিক আপডেট, আমরা বিভিন্ন রাজ্য ভিত্তিক আপডেট কিছুক্ষণের মধ্যেই দিব। এই মুহূর্তে মোট 178টি কেন্দ্র থেকে 543টা কেন্দ্রের মধ্যে থেকে 178টি কেন্দ্র থেকে আপডেট আসছে যে 178টির মধ্যে 115টি কেন্দ্রে হচ্ছে বিজেপি এনডিএ জোট যে রয়েছে তারা এগিয়ে রয়েছে, এবং 61টি কেন্দ্রে ইন্ডিয়া জোট যে রয়েছে তারা এগিয়ে রয়েছে। জবরদস্ত ইন্ডিভিজুয়ালি কংগ্রেসের দিকে যদি আমরা দেখি তাহলে কংগ্রেস কিন্তু সেক্ষেত্রে 3টিতে এগিয়ে রয়েছে, এবং তোমার एनडीए এর মধ্যে বিজেপি যে রয়েছে মূল পার্টি তারা কিন্তু जबरदस्त। इस वक्त जो है और एक बड़ी खबर आ रही है पश्चिम बंगाल से, अभी तक कुल 42 सीटों में से 14 सीटों की जो है रुझान सामने निकल कर आ रही है, जिसमें से 5 सीटों पर तृणमूल कांग्रेस आगे चल रही है, तथा बड़ी खबर इस वक्त आ रही है कि 9 सीटों पर भारतीय जनता पार्टी के जो प्रत्याशी आगे चल रहे हैं। बड़ी खबर इस वक्त पश्चिम बंगाल के कुल 42 सीटों में से 5 सीटों पर जो है तृणमूल कांग्रेस के प्रत्याशी आगे चल रहे हैं, तथा 9 सीटों पर जो है भारतीय जनता पार्टी के प्रत्याशी आगे चल रहे हैं। जबरदस्त बड़ो खबर। रुझान এই মুহূর্তে আসছে 9-5, 14টি এসছে কেন্দ্র থেকে, তার মধ্যে 9-5 এই মুহূর্তে 9টি কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে, 5টি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস। অবশ্যই একদম ফার্স্ট রাউন্ডের ক্ষেত্রে সবথেকে বড় কথা আমাদের পার্শ্ববর্তী যে কনস্টিটিউয়েন্সি রয়েছে সেটা হচ্ছে বালুরঘাট লোকসভা কেন্দ্র। সেখানে কিন্তু বিজেপির যিনি রাজ্য সভাপতি আছেন সুকান্ত মজুমদার, তিনি কিন্তু ফার্স্ট রাউন্ডে এগিয়ে রয়েছেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। পাশাপাশি তোমাকে জানানোর চেষ্টা করব, দেশের সড়ক পরিবহন মন্ত্রী যিনি ছিলেন, যিনি নাগপুর থেকে হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করেছেন পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে, অতি পরিচিত মুখ নীতিন গডকরি, এবং তিনি কিন্তু এগিয়ে রয়েছেন ফার্স্ট রাউন্ডের শেষে। রায়বরেলি এবং ওয়াইনাড দুইটা কেন্দ্র থেকে কিন্তু ইতিমধ্যে যে রয়েছে রাহুল গান্ধী এগিয়ে রয়েছেন, মনোজ তিগ্গা এই মুহূর্তে এগিয়ে রয়েছেন, সুকান্ত মজুমদার এগিয়ে রয়েছেন একে একে বালুঘাট থেকে একদমই, এবং মনোজ তিগ্গা আলিপুরদুয়ার থেকে এই মুহূর্তে, বীরভূম থেকে এগিয়ে রয়েছেন দেবতনু ভট্টাচার্য ভারতীয় জনতা পার্টির প্রার্থী। জবরদস্ত এক এক করে আপডেট আসছে। পশ্চিমবঙ্গের বোলপুর থেকে এগিয়ে রয়েছে পিয়া সাহা বিজেপির যিনি প্রার্থী।
জব্বারদা। অবশ্যই 14টার মধ্যে যেমনটা দেখতে পাচ্ছ যে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস 5টিতে এগিয়ে এবং বিজেপি সেখানে 9টিতে এগিয়ে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। পাশাপাশি তোমাকে যেমনটা জানানোর চেষ্টা করবো, 213টা 543-এর মধ্যে 13টি হচ্ছে তোমার 218টা হলো সেখানে এখনো তো এনডিএ জোটের খাতাতে 141 জন এগিয়ে আছে এবং ইন্ডিয়া জোটের ক্ষেত্রে 75 জন এগিয়ে, এবং সেক্ষেত্রে আদার্সের ক্ষেত্রে 2টা, এমনটা জানা যাচ্ছে। কিন্তু রাজ ইন্ডিভিজুয়ালি যদি আমরা বিজেপিকে দেখি সেক্ষেত্রে তারা 32টি সিটে এগিয়ে রয়েছে এবং সেক্ষেত্রে এনডিএ বা কংগ্রেস, ইন্ডিয়া জোটের ক্ষেত্রে কংগ্রেস, তারা কিন্তু যেমনটা দেখাচ্ছে যে 3টি কেন্দ্রে কিন্তু তারা এগিয়ে রয়েছে। অর্থাৎ ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে 32টিতে বিজেপি এগিয়ে থাকলেও সর্বসাকুল্যে যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে সেক্ষেত্রে কিন্তু যেমনটা প্রত্যেক মুহূর্তে কিন্তু ফার্স্ট রাউন্ডের গণনা যেখানে একটু আগে শুরু হয়েছে, 543-এর মধ্যে এই মুহূর্তে আমাদের কাছে 277টির প্রথম রাউন্ডের রেজাল্ট কিন্তু চলে এসেছে। সেক্ষেত্রে এনডিএ জোট 200টিতে এগিয়ে এবং ইন্ডিয়া 75টিতে এগিয়ে, আদার্স 2টিতে এগিয়ে। বাংলার ক্ষেত্রে বসিরহাটে কিন্তু যেমনটা আমরা দেখতে পাচ্ছি তৃণমূল প্রার্থী যিনি আছেন তিনি এগিয়ে। বড় খবর জব্বারদা, ঘাটাল সে হিরণ চট্টোপাধ্যায় এগিয়ে রয়েছে এই মুহূর্তে, বড় খবর। হেভি ওয়েট রয়েছে সেখানে, দেব রয়েছে সেখানে, কিন্তু ইতিমধ্যে ঘাটালে কিন্তু হিরণ চট্টোপাধ্যায় এগিয়ে রয়েছে, বড় খবর জব্বারদা। অবশ্যই রায়বেরেলি এবং ওয়ানাড সেখানে অবশ্যই বলা চলে ইন্ডিয়া জোটের একদম প্রমিনেন্ট মুখ রাহুল গান্ধী, সেই কংগ্রেস প্রার্থী হিসাবে তিনি 2টি লোকসভা কেন্দ্রতে দাঁড়িয়েছিলেন, তিনি কিন্তু এগিয়ে রয়েছেন, এমনটাই তথ্য রয়েছে। আজ আমরা ধীরে ধীরে সেই আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব। গোটা দেশের সার্বিক পরিস্থিতি কি, 543টি আসনের মধ্যে এনডিএ কতটা হাসিল করতে পারে, ইন্ডিয়া জোট কতটা পেতে পারে, বিভিন্ন প্রাইম চ্যানেলের ক্ষেত্রে ইতিমধ্যেই কিন্তু তোমার এক্সিট পোল হয়েছে, কিন্তু আর এক্সিট পোল এর কোনো অবকাশ কিন্তু এখানে নেই। সব থেকে বড় কথা হচ্ছে যে তথ্যগুলো আমরা ধীরে ধীরে পাচ্ছি আমাদের ব্যুরো থেকে, সেগুলো কিন্তু ধীরে ধীরে আমরা অবশ্যই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব এবং প্রাইম চ্যানেলগুলোর পাওয়া তথ্যের সঙ্গে আমাদের পাওয়া তথ্যের সঙ্গে অবশ্যই আমরা ট্যালি করে নিয়ে সেটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। এবং আমার সহপ্রতিনিধি দীপ্ত আপনাদের সঙ্গে জুড়বেন, কিন্তু আমরা আপনাদের জানিয়ে দিই আমরা এত লাইভ ভিউয়ার্স আমাদের সঙ্গে জুড়ে থাকা সত্ত্বেও আমাদেরকে বিরতি নিতে হচ্ছে, কারণ যে আপডেটগুলো আমরা পাচ্ছি সেই আপডেটগুলো হয়তো আপনারা অনেকেই বাড়িতে বসে পাচ্ছেন, কিন্তু আমরা অবশ্যই আমাদের ব্যুরো থেকে পাওয়া তথ্যগুলো অবশ্যই প্রাইম চ্যানেলগুলোর যে তথ্যের সঙ্গে একদম ট্যালি করে নিয়ে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। দেখা যাক পশ্চিমবাংলার 42টি আসন এবং গোটা দেশের মধ্যে 543টি আসনের মধ্যে কারা কত সিট পায় এবং একদম দিল্লির মসনদে 2024-এর লোকসভা নির্বাচনে কারা শেষ হাসি এসে সেখানে ক্ষমতা দখল করে এবং দেশ কি বলছে, আপনারা কি রায় দিয়েছেন, জনতা কি রায় দিয়েছে সেদিকে আমাদের নজর থাকবে। এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। অ্যাসিস্ট্যান্ট চিফ রিপোর্টার রাজ সাহানি, অ্যাসিস্ট্যান্ট রিপোর্টার রাজ গৌরব এবং দীপ্তর সঙ্গে আমি চিফ রিপোর্টার জব্বার আলী। আপাতত নিউজ টু ইন্ডিয়া ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে বিদায় নিচ্ছি। আপনারা দেখছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে সব খবর সবার আগে লাইভে পেতে জুড়ে থাকতে হবে। জুড়ে থাকুন।